সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কানাডা ডায়েরিতে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি বনকুল মুস্তাফা, কানাডা টরন্টো থেকে। অবশেষে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনেই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি আরও বলেন, ইসরায়েল ফিলিস্তিনের শান্তি স্থাপন করতে দ্বিরাষ্ট্র সমাধানকেই সমর্থন করে কানাডা। এক বিবৃতিতে গাজার মানবিক বিপর্যয়ের জন্য ইসরায়েলি প্রশাসনের সমালোচনা করেন তিনি। এর আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে কানাডা। সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি জানান, আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে দেবেন স্বীকৃতি। এই পদক্ষেপকে শান্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন কার্নি। কার্নি বলেন, কানাডা একটি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করে, যা ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে। একই সাথে গাজায় চলমান মানবিক সংকট মোকাবিলায় ব্যর্থতার জন্য তিনি ইসরায়েল সরকারের নিন্দাও জানান। সেই সাথে ইসরায়েলকে সাহায্যের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক সংস্থার হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানান। কার্নি বলেন, মানবিক সহায়তা প্রবেশে ইচ্ছাকৃত বাধা সৃষ্টি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কানাডার এই ঘোষণার আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানান। ফ্রান্স ও কানাডার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। এক বিবৃতিতে তারা এটিকে দমনপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি ন্যায়ের পথে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বর্ণনা করেছে। হামাস বলছে, এই স্বীকৃতি ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং জেরুজালেমকে রাজধানী করে একটি পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বৈধ দাবিকে সমর্থন করে। তবে কানাডা ও ফ্রান্সের এই ঘোষণার তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতে ফিলিস্তিনের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 2/3 সমর্থন প্রয়োজন। বর্তমানে বিশ্বের 147টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে এই প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে আছে। স্বীকৃতি দেওয়া রাষ্ট্রের মধ্যে রয়েছে রাশিয়া, চীন ও ভারত। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই সম্প্রতি 10টি দেশ ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দিয়েছে, যদিও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা তুলনামূলকভাবে কম। বর্তমানে ইইউ এর 27 সদস্যের মধ্যে মাত্র 12টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। গত বছরই এই তালিকায় যুক্ত হয়েছে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন। ধারণা করা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের পরবর্তী দুটি দেশ হতে পারে মাল্টা ও বেলজিয়াম। কানাডার সাথে যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তি আলোর মুখ নাও দেখতে পারে। সম্প্রতি এক বক্তব্যে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কানাডার সাথে বাণিজ্য আলোচনা নিয়ে বর্তমানে উৎসাহী নয় মার্কিন প্রশাসন। অটোয়ার সাথে আলোচনায়ও তেমন কোনো সফলতা আসেনি বলে অভিযোগ করেন তিনি। নতুন বাণিজ্য চুক্তি না হলে কানাডার উপর উচ্চ শুল্ক আরোপ করার হুঁশিয়ারি দেন তিনি। প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, অগ্রহণযোগ্য কোনো চুক্তিতে স্বাক্ষর করতে রাজি নন তিনি। কানাডার সাথে বাণিজ্য চুক্তিতে সুরাহার আশা করে না যুক্তরাষ্ট্র। সম্প্রতি এক বক্তব্যে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কানাডার সাথে আলোচনায় আর উৎসাহী নয় ওয়াশিংটন। স্কটল্যান্ড সফরের আগে সাংবাদিকদের তিনি বলেন, আলোচনায় চুক্তি আলোর মুখ না দেখলে কঠোর শুল্কারোপের মুখে পড়বে কানাডা। বাণিজ্য চুক্তি ইস্যুতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, কোনো বাজে চুক্তি গ্রহণ করবে না অটোয়া। সেই সাথে বলেন, তাড়াহুড়া করে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না তিনি। মার্কিন বাণিজ্য অংশীদারদের সাথে চুক্তি পুনর্বিবেচনার জন্য আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেন ট্রাম্প। এই দেশের তালিকায় কানাডাও রয়েছে। ট্রাম্প জানান, 1 আগস্টের সময়সীমার আগে কোনো চুক্তি না হলে কানাডা থেকে পণ্য কেনার জন্য মার্কিন আমদানিকারকদের 35% কর দিতে হবে। ট্রাম্প এরই মধ্যে কিছু নির্দিষ্ট কানাডিয়ান পণ্য আমদানির ওপর 25% সম্পূর্ণ শুল্ক আরোপ করেছেন। সেই সাথে অ্যালুমিনিয়াম ও ইস্পাত আমদানির ওপর 50% শুল্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত নয় এমন গাড়ি ও ট্রাকের ওপর 25% শুল্ক আরোপ করেছেন। ট্রাম্পের মতে, মার্কিন উৎপাদন বৃদ্ধি করতে এবং কর্মসংস্থান রক্ষা করতেই এ পদক্ষেপ নিয়েছেন তিনি। কানাডার 3/4 পণ্যের গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। শুল্কের বড় প্রভাব পড়তে পারে দেশটিতে, বলছেন বিশ্লেষকরা।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণের সময় বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন কানাডার প্রবাসী বাংলাদেশিরা। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা। কানাডার ক্যালগারির বায়তুল মোকাররম ইসলামিক সেন্টারে এই দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারি। রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণের সময় বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় বিশেষ দোয়া মাহফিল করেছেন কানাডার প্রবাসী বাংলাদেশিরা। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা। কানাডার ক্যালগারির বায়তুল মোকাররম ইসলামিক সেন্টারে এই দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারি। এ সময় অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল রহমান ও সাধারণ সম্পাদক আসিফ হোসেন সহ ক্যালগারির প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বক্তারা এ ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে নিহত ও আহতদের স্মরণে নীরবতা পালন করেন কানাডা প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া এক বিবৃতিতে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারি এই ঘটনায় শোক জানায়। বিবৃতিতে বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানানো হয় গভীর সমবেদনা। বিশ্বের যে কোনো দেশের মতোই গেল সপ্তাহটি বাংলাদেশের জন্য ছিল ঘটনাবহুল। 7 দিনে যেভাবে সাগরে মিশেছে পদ্মা নদীর খরস্রোত, তেমনিভাবে গতিশীল ছিল দেশের মানুষের জীবনযাত্রাও। চলুন দেখে আসি গেল 7 দিনে বাংলাদেশে ঘটে যাওয়া আলোচিত কিছু খবর। যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান কিনছে সরকার। পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় দফা আলোচনায় যাওয়ার আগে সচিবালয়ে এ কথা জানিয়েছেন বাণিজ্য সচিব। আগামী 29 ও 30 জুলাই ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য দপ্তরের প্রতিনিধিদের সাথে হবে বৈঠক। এতে থাকবেন বাণিজ্য ও নিরাপত্তা উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা। সচিবালয়ে বাণিজ্য সচিব বলেন, 29 ও 30 জুলাই ওয়াশিংটনে সরাসরি বৈঠক হবে। এতে যোগ দিতে সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন বাণিজ্য এবং নিরাপত্তা উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা। 29-30 তারিখে আমাদের ওয়াশিংটনে বৈঠক হবে। সচিব জানান, ট্যারিফ চুক্তির খসড়া পাওয়ার পর এ নিয়ে দফায় দফায় কাজ হয়েছে। বাংলাদেশের অবস্থান যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। এ সময় বোয়িং কোম্পানির কাছ থেকে 25টি বিমান কেনার কথা জানান তিনি। তুলে ধরেন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন তেল, তুলাসহ বিভিন্ন পণ্য আমদানির যৌক্তিকতা। আমরা 25টি বোয়িং এর জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার, ভিয়েতনাম দিয়েছে 100টার। এখন বোয়িং কোম্পানির ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু তারা এগুলো সরবরাহ করবে। কাজে সরবরাহতে তো ডেফিনেটলি অনেক সময় নেবে। মাইলস্টোনে বিমান বিধ্বস্তে আহত আরও 2 জন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে থাকা 4 জনের অবস্থা অপরিবর্তিত রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশোধিত তালিকা অনুযায়ী এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা 33 জন। এদিকে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে বিমান বাহিনী। স্কুল ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার 6ষ্ঠ দিনেও ঘটনার আলামত সংগ্রহে বিমান বাহিনীর তদন্ত টিম। প্রায় 2 ঘন্টার এই তল্লাশিতে সংগ্রহ করা হয় বিধ্বস্ত বিমানের ছিটকে যাওয়া নানা অংশ। ভয়াবহ সেই দুর্ঘটনার পর থেকেই বন্ধ ক্লাস পরীক্ষা। তারপরও প্রিয় আঙিনায় হারিয়ে যাওয়া বন্ধুদের খোঁজে অনেক ছোট শিক্ষার্থীরা এসেছেন বাবা মায়ের হাত ধরে। ভয় আতঙ্কের ছাপ সবার চোখে মুখে। আমরা ছিলাম ক্লাস 8-এ, ওই পাশে ওই দোতলায় ছিলাম আমরা। দোতলা বারান্দায় যারা ছিল তাদের শরীরে আগুন লাগছে, কিন্তু ক্লাসে যারা ছিল তাদের শরীরে আগুন লাগে না। এত মেমোরিজ হয়েছে এখানে, এই ভবনটা পুড়ে যায়, আমরা অনেকভাবে শোকাহত। এখানে আমার ছোট ছোট ভাই বোনরা পড়ে গেছে, তাদের জন্য আমরা শোকাহত। আহত নিহত হয়েছে, তাদের অবস্থা তো খুবই খারাপ। আর যাদের বাচ্চা ভালো আছে তাদের অবস্থাও খারাপ, কারণ তাদের চোখের সামনে দিয়ে এতগুলো বাচ্চা গেল। বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও 2 জন রোগীকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। আইসিইউতে থাকা 4 জনের অবস্থা এখনো অপরিবর্তিত। তবে আপাতত দগ্ধ কোনো রোগীকে বিদেশ পাঠানোর পরিকল্পনা নেই চিকিৎসকদের। মানসিক সাপোর্ট দেওয়ার ব্যাপারে
আমরা প্রতিদিন 2 বেলা করে আমাদের প্রত্যেকটি ইউনিট চিফ কথা বলছেন। একই সঙ্গে আমাদের সরকারি যে চিকিৎসকরা আছেন মানসিক স্বাস্থ্য বিষয়ক, তারা প্রতিদিন ব্রিফ করছেন। 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। গতকাল প্রধান উপদেষ্টার বৈঠক থেকে বেরিয়ে কয়েকজন রাজনীতিবিদদের দেয়া এমন তথ্য নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। বিএনপি ও জামায়াতের সিনিয়র নেতারা বলছেন ভোটের তারিখ নিয়ে সরকার প্রধান কিছু বলেছেন এমন কোনো তথ্য তাদের কাছে নেই। আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার দপ্তর এ বিষয়ে কিছু না বলা পর্যন্ত আস্থা রাখছেন না তারা। আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন। তবে 24 ঘন্টা পার হতে না হতেই এ তথ্য নিয়ে দেখা দিল বিভ্রান্তি। বিএনপি ও জামায়াতের সিনিয়র নেতারা বলছেন প্রধান উপদেষ্টার নির্বাচনী তারিখ ঘোষণার কোনো তথ্য নেই তাদের কাছে। যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা অথবা ওনার কার্যালয় থেকে যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনে লন্ডন বৈঠকের পরবর্তী যে সিদ্ধান্ত হয়েছে, সম্মতি হয়েছে, সেটা কমিউনিকেট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাদ বাকি আমরা বা অন্যরা যাই বলি না কেন সেটা ধর্তব্য নয়। সরকার নিজে যতদিন বলবে না যে অমুক দিন অমুক তারিখ অমুক মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এর আগে কোনো বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না। দর্শক, কানাডা ডায়েরির আজকের আয়োজনে ছিল এতটুকুই। দেখা হবে আবারও সামনের সপ্তাহে একই সময়ে চ্যানেল 24 এর পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর কানাডা ডায়েরি সম্পর্কে আপনাদের যে কোনো মতামত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন canadadiary@channel24bd.tv এই ঠিকানায়। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।